উপর থেকে খেলাটা যিনি দেখে, যেই ডেটাটা টিমের করে যায়, শুরু থেকেই আর্জেন্টিনা প্রস্তুত থাকে, সেই লোকটা হলো পিছনের এই বিহাইন্ড দ্য মাইন্ড। গার্দিওলার সাথে যখন দেখা হয়েছে 5 মিনিটের মোলাকাত মনে করেন 1 ঘন্টার আলাপে চলে গেছে। পেপ গার্দিওলা তার ভিতরে ট্যালেন্ট টের পাইছে। টের পাওয়ার পরে কি বলছে যে আমার সাথে কাজ করো, চলো একসাথে কাজ করে। সেই প্রস্তাবটা কি রিজেক্ট করছে। লিটারেলি সে আর্জেন্টিনার প্রতি কমিটেড ছিল। আনচেলত্তির টিমের অ্যানালিস্ট তার ছেলে, এই আনচেলত্তির ছেলে ডিসিশন নিয়েছে যে রড্রিগো সাব হবে, কোথায় খেলবে, কোনখান থেকে আঘাত করবে। 30 সেকেন্ডের মাথায় গেম ঘুরে গেছে। তো একটা খেলায় ইম্প্যাক্ট ফেলানোর জন্য এই অ্যানালাইসিস এবং সেই অনুযায়ী ডিসিশন মেকিং এগুলো দুর্দান্ত ইম্পর্টেন্ট। আর আর্জেন্টিনার অ্যাডভান্টেজের পিছনে এই লোকের অবদান বিশাল। লিওনেল স্কালোনির নাম অনেক বলি, পাবলো আইমারের নাম অনেক বলি, কিন্তু আরো একজন আছেন কম্পিউটার অ্যানালিস্ট, যিনি হচ্ছে পেপ গার্দিওলার খুব প্রিয় ভক্তও বলবো, এবং তিনি নাকি ম্যানচেস্টার সিটিতে তাকে কাজ করার জন্য আমন্ত্রণও জানিয়েছিলেন, এবং তিনি সেখানে যাননি আর্জেন্টিনার হয়ে কাজ করবেন বলে। এবং তিনি আর্জেন্টিনায় যোগ দেওয়ার পরে ওই কোচিং প্যানেল মোটামুটি সবাই বাদ চলে যায়, লিওনেল স্কালোনি আর তিনি থাকেন। মানে আপনার কাছে আমার যেই মানে এই গল্পটা জানার খুব আগ্রহ, সেটি হচ্ছে যে আর্জেন্টিনার হয়ে আমরা তো যখন আলোচনা করি মেসির সাফল্য বা আর্জেন্টিনার মিডের সাফল্য, এইগুলো আলোচনা করি, কিন্তু এই যে ভিডিও কন্ট্রোলার গেম দিয়ে যে ট্যাকটিক্স বোঝানো, এই যে মানে ইনডোরে যে কাজগুলো আর্জেন্টিনা এতটা অ্যাডভান্টেজ তারা নিচ্ছে বা মানে তারা করে ফেলেছে নিজেদের যে ওই জায়গাটাতে কম্পিউটার অ্যানালাইসিস সহ, মানে এই ইমপ্রুভমেন্ট আসলে কেমন দেখছেন মানে স্কালোনি আসার পর থেকে? এটা খুবই ইন্টারেস্টিং একটা টপিক। গার্দিওলার সাথে যখন দেখা হয়েছে 5 মিনিটের মোলাকাত মনে করেন 1 ঘন্টার আলাপে চলে গেছে। কারণ ওই যে মানে জিনিয়াসদের আলোচনা যেরকম লম্বা হয়ে যায়। হ্যাঁ। তো পেপ গার্দিওলা তার ভিতরে ট্যালেন্ট টের পাইছে। টের পাওয়ার পরে কি বলছে যে আমার সাথে কাজ করো, চলো একসাথে কাজ করে। সেই প্রস্তাবটা কি রিজেক্ট করছে। লিটারেলি সে আর্জেন্টিনার প্রতি কমিটেড ছিল। সে সাম্পাওলির প্যানেলে ছিল, ওইখান থেকে স্কালোনির সাথে চলে আসছে, পাবলো আইমার টাইমার সহ এরা সবাই। তো এখানে এরা হচ্ছে গিয়ে ধরেন সাম্পাওলি চলে যাওয়ার পরে নিজেদের এনভায়রনমেন্ট পেয়ে গেছে, ওইটা নিয়ে কাজ করতে করতে প্রতিপক্ষের উইকনেস স্ট্রেংথ রিড করা, এগুলাকে আবার ধরেন এই ট্যাকটিক্স বোর্ডে বোঝানো জিনিসটা হচ্ছে গিয়ে বিরক্তিকর বা প্লেয়াররা খুব একটা আগ্রহ পাইতো না। এই লোক স্যান্ড বল টেকনিক মানে নামে একটা টেকনিক উদ্ভাবন করছে, যেটা তো ওই যে ইয়া খেলে কন্ট্রোলার দিয়ে, ওই না কন্ট্রোলার না, ওই যে ইয়া দিয়ে খেলে, আরে বোর্ড গেম স্পোর্ট একটা আছে না স্টিক লাঠির মতো, ওটাতে আর্জেন্টিনা টিম এমনি খেলে, ওইটার মধ্যে হচ্ছে টেকনিকটা নিয়ে আসছে আইনা ওই স্পেস জিনিসটা বুঝাই দিচ্ছে। যার কারণে দেখবেন যে আর্জেন্টিনা প্রচুর স্পেস না থাকলে তৈরি করতেছে। তো তার মানে স্কালোনি তো একজন ম্যানেজার ওভারঅল, ট্যাকটিক্স সিচুয়েশনাল চেঞ্জেস আদার্স, বাট উপর থেকে খেলাটা যিনি দেখে, যেই ডেটাটা টিমের করে যায়, শুরু থেকেই আর্জেন্টিনা প্রস্তুত থাকে, সেই লোকটা হলো পিছনের এই বিহাইন্ড দ্য মাইন্ড। বিশেষ করে ধরেন যদি আমি আমার সাথে মিলাই, আমি হচ্ছে পেপ গার্দিওলা ফুটবল আইডিওলজিরই একজন ধারক। মানে আমার কাছে টোটাল ফুটবলের বা মডার্ন ফুটবলের সবচেয়ে মিরাক্লাস চেঞ্জেস যেটা আনছে ফুটবলকে, এইরকম মনে করেন ডেটা সায়েন্স আদার্স এই সব কিছুতে যেই লোক ঢুকাইছে, মানে ফুটবলকে যিনি স্টাডি করতে বাধ্য করছে, মানে কারেন্ট জেনারেশন, আগের জেনারেশনে ছিল সেটা ইওহান ক্রুইফ, তারপরের জেনারেশনে পেপ গার্দিওলা, লুইস এনরিকে, এরা আমি মূলত এদের আইডিওলজির হচ্ছে গিয়ে একজন ফুটবল পার্সোনালিটি বলতে পারেন। মানে আমি ওই দিকটাকে খুব বেশি অ্যাডমায়ার করি, ফলো করি, নিজের মধ্যে ধারণ করি। এখন এই যে লোক, এ হচ্ছে পেপ গার্দিওলার ফ্যান বয় টাইপের, জাস্ট লাইক মি। ফুটবলটাকে যেভাবে চিনতেছি বা স্টাডি করতেছি, পড়াশোনা করতেছি, সো এর স্টাডিটাও শুরু এইভাবে, বেসিক্যালি এইভাবে শুরু করতে করতে এখন ধরেন এই লোক কিন্তু মানে ডেটা সায়েন্স কম্পিউটার ফিল্ডের লোক, সে কিন্তু ফুটবলে লাথিও দেয়নি না। সিমিলারলি বলতে গেলে আমি সারা জীবন ফুটবল খেলা দেখছি, অ্যানালাইজ করছি, করছি, আমি খেলছি ক্রিকেট। ফুটবলে আমার লাথি দিলে ওই যে ডিয়ার বল ছিল না, আমার পা জ্বলতো। খেলতে পারতাম ভালো, আমি ড্রিবল টুকটাক পারতাম, ভালোই পারতাম, স্পেস তখনও বুঝতাম, কিন্তু আমি ফুটবল খেলতে বিরক্ত বোধ করতাম, আমার পা জ্বলতো, মাথা জ্বলতো। মানে পাড়ার মাঠেও আমি ফুটবল খেলতাম, কাদা মাথা ছিল, বিরক্ত লাগতো। ক্রিকেট ছিল ক্লিন খেলতাম ক্রিকেট, কিন্তু ভালোবাসতাম ফুটবল। হ্যাঁ। তো ধরেন ফুটবলকে স্টাডি করা আমার একটা প্যাশনের জায়গা তৈরি, এই লোকটাও সেম। এখন ধরেন
আমি আমার সাথে কেন মিলাইলাম, কারণ আমি তো সিমিলার ফিল্ডেরই মানুষ বা সিমিলার ফিল্ডে এই ফুটবলটা বোঝার চেষ্টা করি, যার কারণে অনেক কথা অনেক সময় অগ্রিম বলে ফেলি, অনেক কিছু লাগে অনেক কিছু লাগে না, কিন্তু অনেক কথা মানে ধরেন আমার এই এখন পর্যন্ত জার্মানি বাদে বাকি সব ঠিক আছে। ঠিক আছে, তো মানে ব্রাজিলের ব্যাপারেও আমি মোটামুটি বলতে পারি যে আমি কনভিনসিংলি কারেন্ট। তো এই বিষয়গুলো হচ্ছে আপনার স্টাডির রেজাল্ট। এখন ধরেন কিছু লোকজন আইসে গালি দিবে, কিছু লোকজন তুই বাল বুঝাস, এটা তো যে ফ্যান বেসরা করবেই, আমি এগুলা কেয়ার করি না, কারণ আমার কথা হচ্ছে যে বুঝতে চায় তার সাথে আমার জমবে। তো বেসিক্যালি ওই যে আর্জেন্টাইন প্লেয়ারদের কাছেও তো ওই লোকের বোর্ডের ট্যাকটিক্সটা বোরিং ছিল, পরে তিনি স্যান্ডবল উদ্ভাবন করছে। আমিও একটু ডিফারেন্ট ওয়েতে চেষ্টা করতেছি যে মানুষ যাতে ফুটবলটা ডিফারেন্টলি বুঝে বা ডিফারেন্ট আলোচনা করে। এখন অনেককে দেখছি যে ট্যাকটিক্যাল আলোচনাগুলা মানে আমাদের মিডিয়াগুলোতে অনেক বেশি প্রাধান্য পাচ্ছে বা সবাই করতেছে। আগে হচ্ছে ধরেন আমরা হাইপোথিসিসাল আলোচনা এটা সেটা গড় করতাম, এখন সবাই করতেছে। দ্যাট মিন্স আমাদের ফুটবলেও একটা চেঞ্জেস আসতেছে, মানুষ একটু মডার্ন ফুটবলে এই জিনিসগুলো জরুরি, এটা ভালো। আমি বলতেছি না যে আমি এটা ইনিশিয়েট করছি আদার্স, বাট আমি চেষ্টা করছি যে এই ফিল্ডে আগে আসার জন্য। তো আর্জেন্টিনা সুফল পাক, আমরাও বাংলাদেশে অ্যানালাইসিসের সুফল পাই, পুরা কমিউনিটি পাই, বাকি যারা আছে তারাও এখন করছে, আমি খুবই হ্যাপি। ওই কালচারটা তৈরি হবে, হ্যাঁ এই কালচারটা গড়ে উঠুক যেটা আমাদের ফুটবলের জন্য কাজে আসবে। এবং আমি একটা ইচ্ছা বা আশা মানে জ্ঞাপন করে রাখি যে নিয়ার ফিউচারে কখনো যদি বাংলাদেশ ফুটবল টিমের জন্য আমার কোনো ইনসাইট লাগে বা প্রয়োগ করার ক্ষেত্র আমি দিতে পারি বা ইয়াস আমি উইলিংলি দিতে চাই। অবশ্যই, মানে ব্রেইনটাকে যদি ইউজ করা যায়, কেন যদি আমার কাছে এই ধরনের কোনো কল আসে আই উইল ট্রাই ফ্রম মাই সাইড। আমি স্টাডি করব আরো ডিপ, আরো বেশি পড়াশোনা করতে বসে যাব, দরকার ডাটা সায়েন্স আছে আরো বেশি নিব, দরকার হলে আমি হেল্প নিব, আদার্স আরো 2-4 জনের টিম বানাবো যারা এরকম ক্যাপাবল পারসন আছে তাদেরকে নিয়ে আসবো, তার উপর বেস করে আমরা একটা এইভাবে বিহাইন্ড দ্য সিনে কাজ করতে পারি। না এটা তো আসলে উদাহরণ আর্জেন্টিনা ক্রিয়েটই করছে, আর্জেন্টিনা না অনেকগুলা টিম হয়তো আমরা আর্জেন্টিনার গল্পটা জানতে পারছি আগে হচ্ছে এরকম ছিল, অনেকগুলা টিমই এইভাবে এই অ্যানালাইসিসের উপরে চলে, মানে ট্যাকটিক্স গুলো ওইভাবে তৈরি হয়, মানে টিম অ্যানালিস্ট থাকে, অ্যানচেলত্তির টিমের অ্যানালিস্ট তার ছেলে বা তাদেরও একটা প্রপার টিম আছে, হ্যাঁ রিয়াল মাদ্রিদে। তো এই অ্যানালাইসিস গুলো ইম্প্যাক্ট ফেলে। ধরেন সিটির বিপক্ষে রড্রিগো এই সময় সাব হবে, এই ডিসিশনটা আনচেলত্তি নেয়নি। এবং আনচেলত্তির একটা ব্যাপার একটু যোগ করি, আনচেলত্তির ছেলে কিন্তু মানে ডাটা সায়েন্স গবেষণায় মানে সাউথ আমেরিকার খুব প্রমিনেন্ট 10 জনের একজন, ওখানে তিনি পুরস্কারও পেয়েছেন এরকম আর কি। আমি হচ্ছে ডাটা সায়েন্সের কোর্সটা করব, আমি তো এখন মানে ভিজুয়াল করতেছি, ডাটা সায়েন্সটা জানলে আরো সুবিধা হবে। তো এখন ধরেন এই আনচেলত্তির ছেলে ডিসিশন নিয়েছে যে রড্রিগো সাব হবে, কোথায় খেলবে, কোনখান থেকে আঘাত করবে, 30 সেকেন্ডের মাথায় গেম ঘুরে গেছে। তো একটা খেলায় ইম্প্যাক্ট ফেলানোর জন্য এই অ্যানালাইসিস এবং সেই অনুযায়ী ডিসিশন মেকিং এগুলো দুর্দান্ত ইম্পর্টেন্ট। আর আর্জেন্টিনার অ্যাডভান্টেজের পিছনে এই লোকের অবদান বিশাল, এবং ওনার স্টোরি পুরা রিড করার পরে আমিও ওনার ফ্যান হয়ে গেছি সিরিয়াসলি বলতে গেলে। কারণ আড়ালের হিরোরা আড়ালে থেকে যায়, তাদের কোনো আলোচনা সামনে আসে না, বাট এই লোকটার এটা সামনে আসছে, আমার খুব ভালোই লাগছে। কারণ আমরা স্কালোনি মেসিকে যতটুকু দিচ্ছি, ক্রেডিট দিচ্ছি, কিন্তু ভিতরে এই ধরনের কিছু লোকজন থাকে যারা এমনকি টিমের ফিটনেস কোচ, ডক্টর, শেফ, এদেরও অবদান আছে মানে একটা স্পোর্টিং প্রজেক্টে। সো আপনাকে ওভারঅল চিন্তা করলে একটা প্রপার স্ট্রাকচারই বা একটা সাকসেসফুল স্পোর্টিং প্রজেক্ট দিতে বাংলাদেশ ফুটবল আগাচ্ছে। আমার খুব শুভকামনা, মানে আমি যারাই কাজ করছে ভালোই করছে, আরও করুক, আমার খুব শুভকামনা থাকলো। ইনশাল্লাহ আমরাও একদিন বিশ্বকাপ খেলব।